আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আজকে আমরা আমাদের যেই চ্যাপ্টারটা চলছিল অর্থাৎ তাপগতিবিদ্যা সেইটার লেকচার নাম্বার 6 করতে আমরা চলে আসছি এই চমৎকার একটা সময়ে। আয়েশা আক্তার আজকে রিপ্লাই চাই, এই যে দেন, আজকে শুরুতেই আপনাকে রিপ্লাই দিলাম, এই নেন রিপ্লাই। ঠিক আছে, রোমানা ইসলাম, মিষ্টি, জেসি ইসলাম, রিপা, এইচডব্লিউ করছেন, এইচডব্লিউ কে কে করছেন? শ্রেয়াস মুস্তফা, তুহিন আলী, জান্নাতুল ফেরদৌস, হোসেইন, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা? নীলিমা, তাসমি, নিষ্কৃতি, আয়েশা আক্তার, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, শুকর আলহামদুলিল্লাহ। শ্রেয়াস, রিপা, তানভীর, আনিকা, তাবাসসুম, ফাতেমা, তারপরে নাইম, কি কঠিন ভাবে তুই তোর নামটা লিখছিস বাবা, পারা যায় নাকি এগুলো? অ্যাপের ভিতরে এরকম কঠিন ফন্টে নাম লেখা যায়? 3টা করছিস হোসেন, 3টা করছিস, আচ্ছা। সেজুতি, এইচডব্লিউ করছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। উমামা, জি উমামা কেমন আছেন? তাওসিন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, ভালো আছি। মিমি, ওয়ালাইকুম সালাম। শেখ সামথিং চলে গেলেন। আনকারা, এরপরে সেজুতি আফরিন, মিমি, রুমানা, সেজুতি, ইমতিয়াজ আহমেদ, তাওসিন, আচ্ছা তাওসিন, হ্যাঁ আপনার নাম তাওসিন, আমি ভুল বলে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। নন্দিনী, আনকারা, নূরা, খুরশিদা, ইমতিয়াজ, তাওফিক, তারপরে আয়েশা, ইশরাত জাহান, ইভা এবং আরো অনেকে অনেকে। 6টা ম্যাথ পারছি, বাকি 4টা পারেন নাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আমি করছি এইচডব্লিউ, ওকে ফাইন। যারা যারা এইচডব্লিউ করছেন, চেষ্টা করছেন, ভেরি গুড। আমি 2-1টা অঙ্ক দেখাই দিব আজকে ক্লাসে। আপনাদের প্র্যাকটিস করা লাগবে অনেক অনেক বেশি। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি করতে যায় আটকায় যাবেন, যত বেশি হচ্ছে চেষ্টা করবেন তত বেশি আপনি ভালো করবেন। শ্রাবন্তী হালদার, জি রিপ্লাই দিলাম স্যার। সাদিকুর রহমান, কি হয়েছে? এত কষ্ট করে ম্যাথ সলভ করে দিলাম, 3 নাম্বারটা পারিস নাই। চ্যাট জিপিটি 2 রকম উত্তর দিছে, রিপ্লাই দেয় নাই। আচ্ছা, কোনটা রে সাদিকুর রহমান, কোনটা? তুই চ্যাট জিপিটির কাছে গেছিস, চ্যাট জিপিটি তোকে 2 রকম উত্তর দিছে? ওয়াও, দ্যাট ইজ নিউ। চ্যাট জিপিটি সচরাচর এরকম করে না, চ্যাট জিপিটি সচরাচর একদম ক্লিয়ার কাট একটাই অ্যান্সার দেয়। আলামিন, মার খাবি, রিপ্লাই বানান তো ঠিক করে লিখ ভাই, রিপ্লাই বানানটা তো ঠিক করে লিখবি। স্বদেশ রায়, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। নিচে লিখে দাও না, সাইডে টাইডে কোনো জায়গায়। সো চলেন আমরা আমাদের লেকচার নাম্বার 6 শুরু করে ফেলি। আপনাদের জনসমাগমের এই চমৎকার অবস্থা কেন? অনেক বেশি মানুষ আপনারা ক্লাস করতেছেন, এই অবস্থা কেন হয়েছে? আপনারা কি আগের ক্লাসেও এই সমস্ত মানে এই সংখ্যক মানুষজনই প্রেজেন্ট ছিলেন? কি অবস্থা? মারজুক আহমেদ, লামিয়া আক্তার কোনোদিনই রিপ্লাই পায় না। আহারে বাচ্চাটা, আহারে কত কত শত্রুতা তোর শিখর ভাইয়াদের কাছ থেকে, জাভেদ ভাইয়ের কাছ থেকে তোর কত শত্রুতা, হ্যাঁ? কোনোদিন তোকে রিপ্লাই দেয় না, এত খারাপ লোকটা, এত পচা। আলামিন মার খাবি কিন্তু, প্লিজ বানান ঠিক করে লিখতে পারতেছিস না, কি একটা অবস্থা। 3 নম্বর ম্যাথ কোনটা ছিল? তাহলে তো আমার একটু স্লাইড ঘাটাঘাটি করে দেখতে হবে, আগের ক্লাসের স্লাইড ঘেটে দেখতে হবে, সেইটা তো একটু ঢিঙ্কা চিকা টাইপসের ব্যাপার হয়ে যাবে। আগের ক্লাসের স্লাইড দেখে তারপর 3 নাম্বার ম্যাথ, এইটা যদি 1 নাম্বার ম্যাথ হয় যেটা আমি করায় দিছি, তাহলে এটা একটা ম্যাথ, এটা 2টা ম্যাথ, এটা 3 নাম্বার ম্যাথ। সিপিসিভি এর ম্যাথ নাকি? সিপিসিভি এর ম্যাথ নাকি? সিপিসিভি এর ম্যাথ যদি হয়, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা কথা একটু বলে নেই, কার্বন ডাইঅক্সাইডের গামার মান কত? যেমন আমরা আসেন আমরা পড়ালেখা শুরু করি। তো আমরা একটু গামার মান নিয়ে কথাবার্তা বলা শুরু করে ফেলি। তো যেইটা আমাদের জানা ছিল সেইটা হচ্ছে 1 পারমাণবিক গ্যাস যদি হয়, ঠিক আছে, 1 পারমাণবিক গ্যাস যদি হয়, 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.67। এই যে সিদ্দিকুর রহমান না সাদিকুর রহমান, কে জানি আসিস, কে জানি 3 নাম্বার অঙ্কটা পারিস নাই। 3 নাম্বার অঙ্কটা কোনটা? কার্বন ডাইঅক্সাইডের গামার মান 1.33, আপনি শিওর? কার্বন ডাইঅক্সাইডের গামার মান 1.33, আপনি শিওর? মানে কোয়েশ্চেনে দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের গামার মান 1. সেটা দেওয়া আছে, হোয়াট ইজ দা, আচ্ছা। তো 1 পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.67। যদি দ্বি পারমাণবিক গ্যাস হয়, দ্বি পারমাণবিক গ্যাস যদি হয়, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে গামার ভ্যালু হচ্ছে
1.4 এবং যদি বহু পারমাণবিক গ্যাস হয়, বহু পারমাণবিক গ্যাস যদি হয় তাহলে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.33। ঠিক আছে, সো 1.8 যেহেতু কার্বন ডাইঅক্সাইড বহু পারমাণবিক গ্যাস, না এটা আগের ক্লাসের স্লাইডে, এইটা না আরো আগের ক্লাসের স্লাইড, আরো আগের ক্লাস মানে কত নাম্বার লেকচার বস, তাইলে একটু হবে না, তাইলে হবে না বস, এর আগের ক্লাসের স্লাইড তো খুঁজে বাইর করতে হবে। ঠিক আছে, 5 তারিখে এক্সাম, ফিজিক্স নিয়ে কেন টেনশনে আছিস? ফিজিক্সে কি কি চ্যাপ্টার আছে? টেনশনের কি টেনশনের কি কারণ? টেনশনের কি কারণ? 2 এর বেশি, হ্যাঁ বহু বলতে 2 এর বেশি। দুইয়ের বেশি সেটা নিয়ে আমরা শিওর, সেটা নিয়ে আমরা শিওর 2 এর বেশি সিপি বাই সিভি or CO2, কার্বন ডাইঅক্সাইড লিখি না কেন? কার্বন ডাইঅক্সাইড দ্বিপারমাণবিক, হায় হায়, কার্বন ডাইঅক্সাইড দ্বিপারমাণবিক না, ডিগ্রিজ অফ ফ্রিডমে যেটা দেখাইছিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডমে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ দ্বিপারমাণবিক গ্যাসের মতো ছিল, কিন্তু এখানে যদি তোমাকে আয় হায় স্বদেশ রায় ফিজিক্স দেখলে নাকি অনেক ভয় পায়, ফিজিক্স দেখলে নাকি অনেক ভয় পায়, কই যাব ফিজিক্স দেখলে অনেক ভয় পায়। 1.33 accepted approximate কার্বন ডাইঅক্সাইড, ওই তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.33, কার্বন ডাইঅক্সাইডের গামার ভ্যালু 1.33। যখন ডিগ্রিজ অফ ফ্রিডম হিসাব করছিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে, যখন ডিগ্রিজ অফ ফ্রিডম হিসাব করছিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে আমরা হিসাব করতাম হচ্ছে দ্বিপারমাণবিকের মতো। কার্বন ডাইঅক্সাইডকে হিসাব করতাম কি? কার্বন ডাইঅক্সাইডকে হিসাব করতাম হচ্ছে দ্বিপারমাণবিকের মতো, কার্বন ডাইঅক্সাইডকে দ্বিপারমাণবিকের মতো হিসাবে হিসাব করতাম। সো কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল হচ্ছে মানে রৈখিকের জন্য হচ্ছে 3, কৌণিকের জন্য হচ্ছে 2, মোট হচ্ছে 5। এই ছিল কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম। কিন্তু এই তাহজিব তাবাসসুম মার খাবি, দুষ্টুমি করিস না। কিন্তু যখন হচ্ছে আমরা এই গামার ভ্যালু বাইর করতে যাব, গামার ভ্যালু যখন বাইর করতে যাব, সিপি বাই সিভি এর অনুপাত যখন বাইর করতে যাব, তখন কার্বন ডাইঅক্সাইডের আমাদের হিসাব করা লাগবে হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের সাথে, তখন কার্বন ডাইঅক্সাইডকে আমাদের হিসাব করা লাগবে হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের সাথে। গামার ক্ষেত্রে, গামার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে আছে, সবগুলা ম্যাথের অ্যান্সার দিয়ে দিব, সবগুলা ম্যাথের অ্যান্সার দিয়ে দিব, সবগুলা ম্যাথের অ্যান্সার দিয়ে দিব জান। ঠিক আছে, সো কার্বন ডাইঅক্সাইডকে আমরা হিসাব করব হচ্ছে গামার, গামার ক্ষেত্রে 1.33 হিসেবে হিসাব করব। ঠিক আছে, ওকে। 1 নাম্বার কি করে না পারে মানুষ, 1 নাম্বার কি করে না পারে? আচ্ছা, কে কত নাম্বার পারিস নাই ওইটা দেখে শুনে লাভ নাই, চল আমরা নিজেরা 2-1টা অঙ্ক করে ফেলি। 2-1টা অঙ্ক বেছে নিয়ে আসছি, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে বা যে অঙ্কগুলো আমাদের পারা দরকার, করা দরকার, এরকম 2টা অঙ্ক নিয়ে আসছি। 2টা অঙ্ক করি, তারপরে আমাদের তো সামনে যাইতে হবে। 2টাই ভালো ভালো অঙ্ক নিয়ে আসছি। প্রথমটা বেশ সহজ, 2 নাম্বারটার মধ্যে একটু মিষ্টি ব্যাপার স্যাপার আছে। চলেন বাচ্চা লোক আমরা অঙ্ক শুরু করি। ঠিক আছে, কাজ শক্তি এই চ্যাপ্টার কোন কোয়ার্টারে পড়াবেন? কাজ শক্তি মোস্ট প্রবাবলি আমাদের পরের কোয়ার্টারে পড়ানোর কথা, সেটা আমার একটু দেখা লাগবে, কোয়ার্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা দেখা লাগবে। আচ্ছা, সো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, আসেন আমরা এই অঙ্কটা করি। এখানে যেটা বলা হয়েছে 1.2 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে P1, এবং 310 কেলভিন তাপমাত্রায় ধরে নিলাম এটা হচ্ছে T1। কোন গ্যাসের আয়তন 4.3 লিটার, ধরে নিলাম এটা হচ্ছে V1। খুব ভালো কথা। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় বলে দিছে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 লিটার করা হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে V2 দিয়ে দেওয়া আছে। গ্যাসের চূড়ান্ত চাপের মান বের করতে হবে, দ্যাট মিনস P2 সমান কত, এবং সেই সাথে বের করতে বলছে হচ্ছে
চূড়ান্ত তাপমাত্রা কত হবে, দ্যাট মিনস হচ্ছে T2 সমান কত। জাস্ট দুইটা ফর্মুলা বসাই দিলে আমাদের ম্যাথটা চলে আসবে, ঠিক আছে। ব্রাদার, দ্য কোয়েশ্চেন উইল নট নিড টু বি রেইজড, ইভেন ইফ ইট ইজ রেইজড ইট উইল বি। বস, এটার মানে কি? শাফিন মল্লিক ভাই, এই যে এত জ্ঞানের একটা কথা বলছেন, এই কথাটার মানে কি? তাহলে চলে আসেন আমরা শুরু করি। সো শুরুতে আমরা কি করতে পারি, আমরা সলভে যদি চলে আসি, আমাদের গামার ভ্যালু দিয়ে দেওয়া আছে, আমি খেয়াল করলাম মাত্র, গামার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.4। তাহলে আমাদের P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, আমাদের P2 বাইর করতে হবে। তাইলে আমরা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। এই সূত্র যদি চালাই দেই আমাদের কি লাগবে, আমাদের P2 এর মান লাগবে। তাইলে এইখান থেকে লিখতে পারি, বা P2 সমান সমান কি, P2 সমান সমান হচ্ছে P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা। ওকে ফাইন, বুঝতে পারলাম, খুব ভালো কথা। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে যেহেতু ভলিউম যেহেতু কমে গেছে, প্রেসার বেড়ে যাবে, এইটাই স্বাভাবিক। তাইলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ারিক প্রেসার। V1 কত? V1 V2 দুইটাই লিটারে দেওয়া আছে, দ্যাট মিনস 4.3 লিটার। লিটার কাটা চলে যাবে, ডিভাইডেড বাই 0.76 লিটার টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার হচ্ছে 1.4। এইটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে 13.57। ব্রিলিয়ান্ট মানুষজন, সেজুতি, জায়েদ, তামিদ, পল্লব কুমার, অনেকেই অ্যান্সার করছে, ইজ ভেরি গুড। দেয়ারফর 1.2 ইন্টু 4.3 ডিভাইডেড বাই 0.76 টু দি পাওয়ার 1.4 করলে আসে হচ্ছে 13.58। ভেরি গুড। কত আসে এখানে? এইখানে আসে হচ্ছে 13.58 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, 13.58 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সবাই বুঝতে পারছি, অনেকে অ্যান্সার করছি, সিমি রহমান, মেহেদি হাসান, নন্দিনী সাহা, কামরুন নাহার, অনেকেই, ঠিক আছে। চাপ না, শেখ ইব্রাহিম, চাপের উপরে চন্দ্রবিন্দু হবে না। চাপকে প্যাসকেল করব, কখন এটিএম দিয়ে করব? প্যাসকেল এখানে করার দরকার নাই, প্যাসকেল দেওয়া আছে, আমরা প্যাসকেলেই বাইর করছি, ওইরকম সিচুয়েশন যদি আসে যে একটা প্যাসকেলে দেওয়া আছে, আরেকটা মিটার কিউবে দেওয়া আছে, সরি, প্যাসকেল আর মিটার কিউব তো দুইটা 219 ইউনিট হয়ে গেল। একটা প্যাসকেলে দেওয়া আছে, আরেকটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে দেওয়া আছে, তখন আপনি দুইটাকেই প্যাসকেলে নিবেন বা দুইটাকেই অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিবেন, তখন কনভার্ট করবেন। বাট এর আগে যদি দেখেন দুইটাই একই ইউনিটে আছে বা একটা ইউনিট দেওয়া আছে, আরেকটা ইউনিট বের করব, যেমন এখানে P1 দেওয়া আছে, কোথায়? P1 দেওয়া আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে। সো আমাদেরও বাইর হয়েছে অ্যান্সার অ্যাটমসফিয়ারিক প্রেসারে, গেঞ্জাম করি নাই আমরা। আচ্ছা, জায়েদ মোহাম্মদ আমাদেরকে পরেরটারও অ্যান্সার দিয়ে দিছে, সাকিব হাসানও অ্যান্সার দিয়ে দিছে, গুড, ভেরি গুড। ওকে ফাইন, সাদিকুর রহমান, গুড। বিশাল একটা কোয়েশ্চেন লিখছিস, ঠিক আছে। কোয়েশ্চেনটা এই মুহূর্তে তো আমার বোর্ডে নাই, সো আমি হয়তো আজকে ওটা ধরতে পারবো না, বাট আই উইল গেট ব্যাক টু দ্যাট। অঙ্কটা ভালো আছে, ভালো অঙ্ক ধরছস, ঠিক আছে। আচ্ছা, কোন রুলস কখন ইউজ করতে হবে ডিপেন্ড করে ভাইয়া, কি বাইর করতে বলছে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন এইখানে আমরা হচ্ছে ক নাম্বারের সলভ করে ফেলছি, এখন আমরা হচ্ছে খ নাম্বারের সলভ করতে চাই। সো খ নাম্বারে কি বাইর করতে বলছে? খ নাম্বারে বাইর করতে বলছে চূড়ান্ত তাপমাত্রা। কি বাইর করতে বলছে? তাপমাত্রা। সো তাপমাত্রা রিলেটেড সূত্র আপনি বসান, T1 V1 টু দি পাওয়ার গামা -1। আমরা কি V1 জানি, V2 জানি, তাইলে এইখান থেকে লিখতে পারবো সমান T2 V2 টু দি পাওয়ার গামা -1, বা এইখান থেকে আমি লিখতে পারবো T2 সমান কি, T2 সমান হচ্ছে T1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা -1। আচ্ছা, ভ্যালুগুলা বসাই দেই। T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 310 কেলভিন ইন্টু V1 এর ভ্যালু কত? 4.3 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 0.76 টু দি পাওয়ার 1.4 -1, 1.4 -1। ওকে,
সো এইখান থেকে আমরা সামনে আগায় যাই, এখান থেকে আমরা যদি সামনে আগায় যাই তাইলে আমরা কি লিখতে পারবো, তাইলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি আর কি। ক্যালকুলেশনটা করে ফেললে আমাদের অ্যান্সার চলে আসবে। সো T2 সমান সমান কি, T2 সমান আসবে হচ্ছে 300, 620। সবাই 620 মতো অ্যান্সার বলছিস, ভেরি গুড। সো T2 এর ভ্যালু আসবে, এর মধ্যে কার জানি 356 আসছে না 3507 আসছে। কেমনে 3507 আসে? 310 ইন্টু 4.3 ডিভাইডেড বাই 0.76 টু দি পাওয়ার 0.4, 1.4 মাইনাস 1, তার মানে 0.4 আসবে। 0.4 করলে আসে হচ্ছে 620.05। সরি। সো এইখানে T2 এর ভ্যালু কত আসবে? T2 এর ভ্যালু আসবে 620.05 কেলভিন। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, এই হচ্ছে আরেকটা অ্যান্সার। বুঝতে পারছি, বুঝতে পারছি। সহজ সহজ, জাস্ট কি দেওয়া আছে কি বাইর করতে হবে। তাপগতিবিদ্যার ম্যাথ খুবই সহজ, মানে যদি তুমি আসলে ধরতে পারো কি দেওয়া আছে আর কি বাইর করতে হবে। আর তোমাকে যদি স্ট্রেইট এই কথাটা বলে দেয় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তখন জীবন তোমার জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, শাহজাহান তপন স্যারের বইয়ে ডব্লিউ অ্যাডায়াবেটিক ফর্মুলাতে আর ইউজ করছে, এন আর ইউজ করে ম্যাথ করে নাই কেন আমি জানি না। কোন ম্যাথ নিয়ে কনফিউশন আছে ছবি তুলে গ্রুপে পোস্ট করেন, কোন ম্যাথ নিয়ে কনফিউশন আছে ছবি তুলে গ্রুপে পোস্ট করেন। এক মোল বলা না থাকলে অবশ্যই মোল সংখ্যার ভ্যালু, অবশ্যই মোল সংখ্যার ভ্যালু বসাইতে হবে বা মোল সংখ্যার ভ্যালু বলে দিতে হবে। 1.4 কেন দেওয়া আছে? গামার মান 1.4, এই যে কোয়েশ্চেনে আমার মতো ভুলো মন হইলে হবে না। 1.4 দেওয়া আছে। আমার 619 আসে নাই, আমার বরাবর 610 আসছে। সরি, আমার বরাবর 620 আসছে। ঠিক আছে, 620 আসছে। ঠিক আছে, এটা সূত্র, কখন গামা হবে কখন গামা -1 হবে এইটা সূত্র, এটা সূত্রের ভিতরেই আছে। ঠিক আছে, চাপকে আপনি এসআই এককে প্রকাশ করলে প্যাসকেল দিয়ে প্রকাশ করবেন, আর যদি হচ্ছে অন্য কোনো এককে প্রকাশ করতে চান, অন্য কোনো এককে প্রকাশ করতে চান বলতে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করতে চান বা মিলিমিটার মার্কারি বা সেন্টিমিটার মার্কারিতে বের করতে চান, তখন ওইসব একক বসাবেন। ঠিক আছে, ওকে ফাইন। বরাবর দ্বিগুণ হয় নাই, কিন্তু দ্বিগুণের চাইতে একটু বেশি হয়েছে, বরাবর দ্বিগুণ হয় নাই। আর দ্বিগুণ হবে এটা বলা যায় না, ওরকম লিনিয়ার কোনো সম্পর্ক নাই যে দ্বিগুণ হবে, তাপমাত্রা দ্বিগুণ হয়ে যাবে এটা বলা যায় না। ঠিক আছে, ওকে ফাইন, গেল। এটা একটা ছোট ম্যাথ। এর পরে যে ম্যাথটা দেখতে পাচ্ছি এটা বেশ ভালো ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, কনসেপচুয়াল ম্যাথ। তাইলে আসেন আমরা ম্যাথের কোয়েশ্চেনটা একটু পড়ি। সবাই ম্যাথের কোয়েশ্চেনটা একটু পড়েন মনোযোগ দিয়ে। কি বলছে? একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে, তার মানে এইখানে দেওয়া আছে এটা হচ্ছে T1 বা টি যেটাই বলি, 300 কেলভিন তাপমাত্রায় 10⁶ প্যাসকেল চাপে P1 এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 0.001 মিটার কিউব, দেওয়া আছে হচ্ছে V1 এর মান। গ্যাস আছে, গ্যাসটিকে প্রথমে দেখো গ্যাঞ্জাম করছে, গ্যাঞ্জাম করছে, কি গ্যাঞ্জাম করছে? গ্যাসটিকে প্রথমে সমষ্ণ প্রসারণ করা হলো, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো। তার মানে গ্যাসটা দুই ধাপে প্রসারণ হয়েছে। প্রথমে কি করা হয়েছে? প্রথমে সমষ্ণ প্রসারণ করা হয়েছে, তাপমাত্রা একই রেখে, তাপমাত্রা একই রেখে প্রসারণ করা হয়েছে। পরে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শক্তি একই রেখে প্রসারণ করা হয়েছে। আচ্ছা, প্রতি ক্ষেত্রেই কি বলে দিছে এখানে? প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে V2 ডিভাইডেড বাই V1 সমান সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই 1। এইটা বুঝলেই মনে করেন অঙ্ক অনেকটুকু শেষ। যে প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত, এই লাইনটা বুঝেন, প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত 1:2। এই ম্যাথটার কথাই বলছি, শাহজাহান স্যারের বইতে আর দিয়ে করছে। এই ম্যাথে মোল সংখ্যা বাইর করতে হবে, এই ম্যাথে মোল সংখ্যা বাইর করতে হবে, করে দিচ্ছি। আর এই ম্যাথটা পারি নাই, করে দিচ্ছি, ম্যাথটা করে দিচ্ছি। বাট আমার কথা হচ্ছে এই ম্যাথ যদি আপনি যদি সূত্র লিখেন ডব্লিউ সমান সমান আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1,
তাইলে হবে না, ভুল হবে, কারণ মোল সংখ্যার মান বসানো লাগবে, অবশ্যই মোল সংখ্যার মান বসানো লাগবে, মোল সংখ্যার মান না বসায় হবে না। ঠিক আছে, এটা ইসাক স্যারের বইয়ের, এই যে করছে ছেলে পেলে, ভেরি গুড। আচ্ছা, আমাদেরকে কি বাইর করতে বলছে? প্রসারণে মোট কাজের পরিমাণ কত। সো মোট কাজের পরিমাণ মানে কি? সমষ্ণ প্রক্রিয়ায় একটা কৃত কাজ হয়েছে, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা কৃত কাজ হয়েছে, এই দুইটা কৃত কাজের মান বাইর করতে বলছে, এই দুইটা কৃত কাজের কি মান বাইর করতে বলছে। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা শুরু করি সলভ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে আমাদেরকে শুরুতে কি করতে হবে ভাইয়া? দেখেন প্লিজ প্লিজ, আমি আবারও বলতেছি, মোল সংখ্যা দেওয়া নাই। আপনি এই পুরো অঙ্কে দেখতে পাচ্ছেন T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, V2/V1 এর একটা অনুপাত দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, কিন্তু মোল সংখ্যা দেওয়া নাই। মোল সংখ্যার মান অবশ্যই বের করতে হবে। ভেরি গুড, সাদিকুর রহমান, স্বদেশ রায়, সবাই মোল সংখ্যার না, স্বদেশ রায়, কেন মোল বসাবো? কেন মোল বসাবেন? কজ এটা সূত্রের ভিতরে আছে বস, সূত্রের ভিতরেই মোল আছে। আপনি যদি আগের ক্লাসগুলো করে থাকেন আপনি অবশ্যই জানবেন সূত্রের ভিতরে মোল দেওয়া আছে। তাইলে আমি এই জায়গায় সূত্র কি লিখতে পারবো? আমি সূত্র লিখতে পারবো হচ্ছে P1V1 ইজ ইকুয়ালস টু হচ্ছে NR/T1, বা এখান থেকে আমরা মোল সংখ্যার মান বার করতে চাই, তাইলে n সমান সমান হবে কি? n সমান সমান হবে হচ্ছে P1V1 ডিভাইডেড বাই R ইন্টু T1। তাহলে এইখান থেকে খেয়াল করেন P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 10⁶ প্যাসকেল। 10⁶ প্যাসকেল, প্যাসকেল মানে কি? নিউটন পার মিটার স্কোয়ার। ভলিউম কত দিয়ে দেওয়া আছে? ভলিউম দিয়ে দেওয়া আছে 0.001 মিটার কিউব, ভলিউম দিয়ে দেওয়া আছে 0.001 মিটার কিউব, ডিভাইড বাই আর এর মান কত বসাবো? আর এর মান বসাবো এখানে 8.314 জুল পার মোল কেলভিন, ইনটু টেম্পারেচার আছে, ইউনিট লিখতেছি যখন লিখি, জুল পার মোল কেলভিন, ইনটু টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। ব্যাস, এখানে হালকা ভাগ গুণ ভাগের অঙ্ক করি, আমাদের অ্যান্সার চলে আসবে 0.4। মোস্ট প্রবাবলি সবাই বলতেছে 0.4, 10⁶ ইন্টু 0.001, কি দরকার ছিল? ডিভাইড বাই 8.314 ডিভাইডেড বাই 300 করলে আসে হচ্ছে হ্যাঁ 0.4। এরপরে আসলে অনেক লম্বা গ্যাপ দিয়ে অন্য পরের সংখ্যা বসানো আছে, সো বললাম হচ্ছে 0.4 মোল। সো মোল সংখ্যার মান আমরা বাই করে ফেললাম। মোল সংখ্যার মান কত? মোল সংখ্যার মান আমরা বাইর করলাম হচ্ছে 0.4 মোল। ঠিক আছে, এই কথাটা আশা করি সবাই লিখে নিছেন, এই কথাটা আশা করি সবাই লিখে নিছেন যে প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত, প্রসারণের অনুপাত 1:2, প্রসারণের অনুপাত 1:2 মানে পরবর্তী আয়তন আদি আয়তনের দ্বিগুণ, পরবর্তী আয়তনটা আদি আয়তনের কি? দ্বিগুণ। তাইলে V2 ডিভাইডেড বাই V1, V2 ডিভাইডেড বাই V1 সমান 2 ডিভাইডেড বাই 1। আচ্ছা, তাইলে এবার চলে আসি, প্রথমে কি করা হয়েছে? প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হয়েছে। প্রথমে কি করছে? সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হয়েছে। সো সমষ্ণ প্রক্রিয়ায় যদি প্রসারিত, জুল এককটা কার সাথে কাটা যাবে? ভেরি গুড, জুল এককটা কাটা যাবে, উপরে আছে হচ্ছে নিউটন পার মিটার, সরি নিউটন মিটার। সো নিউটন মিটার মানে কি? ডব্লিউ সমান সমান কি? ডব্লিউ সমান সমান হচ্ছে এফ ইন্টু এস, এফ এর একক কি? নিউটন, এস এর একক কি? মিটার। সো নিউটন মিটার মানে আসলে জুল, নিউটন মিটার মানে আসলে জুল। সো উপরে নিচে নিউটন মিটার কাটা চলে যাবে। কি হয়েছে? 0.4, আমার 0.4ই আসছে, 0.04 আসার তো কোনো কারণ দেখি না। 0.04 কেন আসবে? 0.04 আসাটা তো একটু ঝামেলার কথা। 0.04 কেন আসবে আমি বুঝলাম না। এটার মান কত আসছে? 0.4 না 0.04? বাচ্চা লোক জলদি একটু আমাকে জানাতো এটার ভ্যালু কত আসছে, 0.4 না 0.04? 0.4 আসছে না 0.04 আসছে? 0.4ই আসে, আমারও 0.4 আসছে, 0.04 আসার কোনো কারণ নাই। ঠিক আছে, তুমি দেখো ক্যালকুলেশন হয়তো ঠিক মতো করো নাই। তাহলে চলে আসি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায়, সো সমষ্ণ প্রক্রিয়ায় ওয়ার্ক ডান সমান কি হবে?
ডব্লিউ অফ আইসোথার্মাল, সমান হচ্ছে এন আর টি ওয়ান ইন্টু এলএন V2 বাই V1, এন আর টি ওয়ান এলএন V2 বাই V1। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো, সবকিছুর মান বসায় দেই। এন এর মান কত, এন এর মান হচ্ছে 0.4 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টি ওয়ান এর মান কত, টি ওয়ান এর মান হচ্ছে 300 কেলভিন ইন্টু হচ্ছে এলএন V2 বাই V1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1। সো এইটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, এইটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো আমরা দেখি অ্যান্সারটা বের করে ফেলি। সবাই বের করছেন, কত আসছে? 691 সামথিং সবাই অ্যান্সার বলতেছেন। সো একটু দেখে ফেলি, 0.4 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু ln 2 বাই 1 মানে 2, দ্যাট মিনস 691.54। তাহলে ডব্লিউ অফ আইসোথার্মাল সমান কি আসছে? ডব্লিউ অফ আইসোথার্মাল সমান আসছে হচ্ছে 691.54 জুলস। সো এই হচ্ছে আমাদের প্রথম অংশের হিসাব নিকাশ। প্রথম অংশটা আমরা করে ফেলছি। আচ্ছা, এখন দ্বিতীয় অংশে আমাদের কি আছে? দ্বিতীয় অংশে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। দ্বিতীয় অংশে কি হয়েছে? দ্বিতীয় অংশে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। এখন রুদ্ধতাপীয় প্রসারণে আপনি যদি কৃতকাজের মান বের করতে চান, আপনি যদি ডব্লিউ অফ অ্যাডায়াবেটিক বের করতে চান, আপনার ডব্লিউ অফ অ্যাডায়াবেটিকের সূত্র হচ্ছে এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 minus T1, NR divided by 1 minus gamma into T2 divided by T1। ঠিক আছে? সো এইখানে আমাদের অজানা একটা রাশি আছে, সেটা কি? সেটা হচ্ছে T2 এর মান কত। T2 এর মান কত আমরা জানি না। সো আমরা T2 এর মান বাইর করতে চাই। এখন এই পুরো অঙ্কে দেখেন, এই পুরো অঙ্কে খেয়াল করেন, আপনাকে কোনো জায়গায় গামার ভ্যালু দিয়ে দেওয়া আছে? পুরো অঙ্কটাই খেয়াল করেন, কোন জায়গায় গামার ভ্যালু দিয়ে দেওয়া আছে নাকি? গামার ভ্যালু দেওয়া উচিত ছিল না। তো গামার ভ্যালু কি করবেন আপনি? গামার ভ্যালু কি করবেন? যখন এরকম কোন সিচুয়েশনে যখন গামার ভ্যালু দেওয়া থাকবে না, তখন যেই কাজটা করবেন, ধরে নিবেন হচ্ছে গামার ভ্যালু হচ্ছে 1.4। ধরে নিব হচ্ছে গামার ভ্যালু কত? ধরে নিব হচ্ছে গামার ভ্যালু হচ্ছে 1.4 এবং লিখব হচ্ছে ধরি আদর্শ গ্যাস। কি ধরে নিব? আদর্শ গ্যাস ধরে নিব। ধরি আদর্শ গ্যাস। সো আদর্শ গ্যাসের জন্য ধরি আদর্শ গ্যাস, খুব ভালো কথা ধরছেন, আদর্শ গ্যাস। সুতরাং গামার ভ্যালু কত? গামার ভ্যালু আসবে হচ্ছে 1.4। এইটা ধরে নিছি আমরা। গামার ভ্যালুটা কত? গামার ভ্যালুটা হচ্ছে 1.4। এটা আমরা ধরে নিছি। আবার কি 1.41? কই পাইছিস? গামার ভ্যালু 1.41 কোথায় পাইছিস? কোনো 1.41 নাই, কোনো 1.44 নাই। গামার ভ্যালু স্ট্রেইট 1.4। ঠিক আছে, জাস্ট 1.4 গামার ভ্যালু। তাহলে এখান থেকে চলে আসেন, আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে T2 এর মান লাগবে। সো T2 এর মান আমরা কিভাবে বাইর করতে পারি? T2 এর মান আমরা টেম্পারেচারের সাথে, ভেরি গুড, 227 দশমিক সামথিং অ্যান্সার দিছেন। ঠিক আছে, আরাফাত কি বুঝতেছো না ভাইয়া? আরাফাত কি বুঝতে পারছো না ভাইয়া? কাইন্ডলি সেটা একটু বলতে হবে। তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে T2 দরকার। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি বা T2 সমান কি? T2 সমান হচ্ছে T1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। বা এখান থেকে কি লিখতে পারবো? T1 এর মান কত ছিল? T1 এর মান ছিল 300 কেলভিন। তাইলে 300 কেলভিন ইন্টু, কেলভিনটা না লিখি, 300 ইন্টু V1 বাই V2 এর মান কত আসবে? 1/2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে কি? 1.4 মাইনাস 1। দ্যাট মিনস এইখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের T2 এর মান চলে আসবে 300 ইন্টু 0.5
টু দি পাওয়ার 0.4 227.36 227.36 কেলভিন। তো এইখান থেকে আমরা T2 এর মান কত সেটা পেয়ে গেছি। তো এবার এই সূত্রটা কাজে লাগাবো। আমরা এই সূত্রটা কাজে লাগাবো। কি জানি একটা করে ফেলছি আমি, কি জানি একটা গ্যাঞ্জাম করে ফেলছি। লা 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 লা। এক মিনিট ছোট্ট বন্ধুরা, তোমরা অঙ্কটা শেষ করো। বস, কাউকে একটু ডাক দেন না, আমার পাইলট। কোথা দিয়ে গ্যাঞ্জামটা করেছি আমি? না না, কি গ্যাঞ্জাম করছি বস? থাক থাক। বাচ্চা লোক ফেরত আসছি। সাউন্ড দিছেন ভাই? বাচ্চা লোক ফেরত আসছি। সরি সরি, কমেন্ট দেখতে পাচ্ছি না, দুঃখিত। একটু দুষ্টুমি করে ফেলেছিলাম, হয় না? সব দুষ্টুমি তোরাই করবি, মাঝে মাঝে আমারও একটু দুষ্টুমি করতে ইচ্ছা হয়। সো এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। সো এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 0.4, আর এর ভ্যালু হচ্ছে 8.314 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4 ইন্টু 227.36 মাইনাস 300। তাহলে এইখান থেকে চলে আসে হচ্ছে, হাই কি অবস্থা ছোট বন্ধুরা? হ্যাঁ হ্যালো। এই যে দেখো না সবাই 0.4, আরে 0.4 উপরে নিচে কাটা যায়, তো তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে 8.314 ইন্টু 300 মাইনাস 227.36 করলে আসে হচ্ছে 603.93। ভেরি গুড, 603.93 জুলস। সুতরাং মোট কৃত কাজ, সুতরাং মোট কৃত কাজ
মোটকৃত কাজ ডব্লিউ সমান সমান হচ্ছে ডব্লিউ অফ আইসোথার্মাল প্লাস ডব্লিউ অফ অ্যাডায়াবেটিক, এই দুই প্রক্রিয়ার মোটকৃত কাজের যোগফল। সো আগের প্রক্রিয়ায় ছিল 691.54, 691.54 প্লাস এইখানে আসছে 603.93 জুলস। সো এইখান থেকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 603.93 প্লাস 691.54, 1300 কাছাকাছি 1295। আমার অ্যান্সার ঠিক আছে, 1295। হ্যাঁ, 1295.47 জুল। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, 1295.4647 যেটাই আসে আর কি। ঠিক আছে, না না মাইনাস আসবে না তমাল, তুমি হয়তো এখানে ক্যালকুলেশন করতে ভুল করছো, মাইনাস আসবে না। আয়তন প্রসারিত হইছে, আয়তন প্রসারিত হইলে কাজের মান অলওয়েজ ধনাত্মক, আয়তন প্রসারিত হইলে কাজের মান অলওয়েজ ধনাত্মক। ঠিক আছে, এই পিঠা পুঠা পাঠায় দিকে, শীতকাল আসছে। অবশ্য আমি আজকেই হচ্ছে মানে আমার তো আব্বু আম্মু চিটং এ থাকে, তো ওইরকম পিঠা বানানো হয়ে ওঠে না আমাদের। তো এই যে আবার শিরায় শিরায় থাকে দূষিত রক্ত, বলছি শিরার মধ্যে থাকে দূষিত রক্ত, ডায়লগটা মানে পাল্টাবি না। ঠিক আছে, ওই জুলস লিখছি আর কি, একটু স্টাইল করে জুলস লিখছি, খুব বেশি ভুল হয় নাই। ঠিক আছে, সেলুসারের বইয়ে 1.41 দেওয়া, 1.4 হওয়ার কথা, 1.41 কেন দেওয়া আমি ঠিক জানি নাই। আমাদের সকল বইতেই 1.4 দিয়েই করা, দ্বি পারমাণবিক গ্যাসে 1.4 দিয়ে করা। সাজ্জাদুল, সাজ্জাদ ভাইয়া, সাজ্জাতুল, সাজ্জাতুল সামথিং, আহনাফ বা সামথিং। সাজ্জাতুল ভাই, আপনি এর আগে তাপগতিবিদ্যার কোনো ক্লাস করছেন? যদি না করে থাকেন তাইলে মাইনাস, আবার মাইনাস আসে। রিপা, মাইনাস আসে না, ক্যালকুলেশন করো না বাবু, মানে এখান থেকে তাকাইলেই তো বোঝা যায় মাইনাস আসে না। 1 মাইনাস 1.4, তাহলে এখানে একটা মাইনাস আছে। 227 মাইনাস 300, ওখানে একটা মাইনাস আছে। মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, সো মাইনাস আসবে না কখনো, মাইনাস আসবে না কখনো। আমরা কি 10⁶ প্যাসকেলের জন্য গামা ধরতে পারতাম না? 10⁶ প্যাসকেলের সাথে গামার কোনো সম্পর্ক নাই তো। 10⁶ প্যাসকেল এক জিনিস, গামা আরেক জিনিস, দুইটা দুই জিনিস। বইতে এন এর মান ছাড়াই অঙ্ক করে দেওয়া আছে, জানি না বইতে কি করছে, আই এম সরি, বইতে কি করছে আমি জানি না। এন এর মান ধরতে হবে, এন এর মান ধরতে হবে অবশ্যই, এই ক্যালকুলেশনটা আপনাকে করতেই হবে, ম্যান্ডেটরি, এটা আপনার করাই লাগবে। এন এর মান আপনার বের করাই লাগবে, এন এর মান আপনার বের করাই লাগবে। বইতে কেন এন এর মান ছাড়া অঙ্ক করছে আমি জানি না, বইতে এন এর মান ছাড়া কেন অঙ্ক করছে আমি জানি না, আই এম সরি। ঠিক আছে, সিটিজি এর কোথায় থাকেন? আমি সিটিজি থাকি না বস, আমি ঢাকায় থাকি। দিনের সপ্তাহের বেশিরভাগ সময় আমি শিখো স্টুডিওতেই থাকি বা শিখো অফিসে থাকি। ঠিক আছে, জানি না ভাই কোন বইতে কি দেওয়া আছে আমি জানি না, আমাকে ক্ষমা করেন। আমি যেটা করে দিছি সেটা আমার সাইড থেকে 100 ঠিক আছে। ঠিক আছে, এন ইকুয়ালস টু পিভি করতে হবে। এন ইকুয়ালস টু পিভি, এটা কি সূত্র? এন ইকুয়ালস টু পিভি, এটা কি সূত্র বস? আমি জীবনেও শুনি নাই। ঠিক আছে, এই আলামিন হইছে প্লিজ, এখন পিঠার গল্প করতে চাচ্ছি না প্লিজ। আল্লাহ রিজিকে রাখলে খাওয়ায়েন পিঠা। এখন এখানে পিঠা, সবাই পিঠা পিঠা শুরু করছে, কনে যাইতাম। ঠিক আছে, হবে হবে হবে, ওকে, সমস্যা নাই। জুল জুলস একই কথা, মানে এখানে তো 603, তো 603 তো একের অধিক। ঠিক আছে, এন সমান পিভি বাই আরটি করতে হবে, তো আমরাও এন সমান পিভি বাই আরটি তো করছি, আমরা কি অন্য কিছু করছি নাকি? আমরা এন সমান পিভি বাই আরটি তো করছি। ঠিক আছে, ফিজিক্স করতে গেলে মাথা ঘুরায় কেন? তোর হচ্ছে যে শরীরে দুর্বলতা অনেক, প্রচুর পরিমাণে হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন এগুলা খাবি, ফল ফ্রুট খাবি বেশি করে, দেশি ফল, কলা, ঠিক আছে, পেয়ারা, এই সমস্ত ফলগুলা খাবি। আরে ভাই বইয়ের অ্যান্সার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আসেন তো বইয়ের অ্যান্সার, ক্যাথাপুরি বইয়ের অ্যান্সারের। আমি দুঃখিত, অবশ্যই বই পড়তে হবে, বাট কথা হচ্ছে মোল সংখ্যা হিসাব না করে অঙ্ক করে কেমনে? মোল সংখ্যা হিসাব করা ছাড়া অঙ্ক করে কেমনে? আসেন আসেন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কথাবার্তা বলি। তাপ, এই যে মাত্রই একটা মশাকে সুইসাইড করাইছি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র,
তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে দুই ধরনের কথাবার্তা বলা আছে। আসেন বাচ্চা লোক আমরা সামনে আগাই, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে প্রথম যে কথাটা বলা আছে, আমি ধরে নিলাম যে আমার একটা তাপ উৎস আছে, বা এইটা একটাকে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা উচ্চ তাপমাত্রা। একটা উচ্চ তাপমাত্রা আছে কোনো একটা পদার্থের ভিতরে, আর কাছাকাছি কোনো একটা জায়গায় হচ্ছে একটা নিম্ন তাপমাত্রার বস্তু আছে বা একটা তাপ গ্রাহক আছে। ঠিক আছে, নিম্ন তাপমাত্রা, এইটাকে নাম দিলাম হচ্ছে, এটা টেম্পারেচারের নাম দিলাম হচ্ছে T2। সবাই একটু কথা বুঝছেন? সবাই একটু কথা বুঝছেন? ঠিক আছে। আপনি কি জানেন সেলু কি করছে? সেলু স্যার হবে, প্লিজ প্লিজ, সেলু স্যার হবে, কি বলতেছেন? আসেন, আমি জানি না, জানতে চাইছিও না এখন, বরং আমি আপনাদেরকে যেটা জানাতে চাইছি সেটা একটু আপনারা জানেন, এইটা কাজে দিবে। সেটা হচ্ছে, আমি ধরে নিলাম যে আমার দুইটা তাপীয় সিস্টেম আছে, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় আছে যার তাপমাত্রা হচ্ছে T1, একটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় আছে যার তাপমাত্রা হচ্ছে T2। এবং আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে সেটা কি, সেইটা হচ্ছে T1 ইজ গ্রেটার দেন হচ্ছে T2। T1টা হচ্ছে T2 এর চাইতে কি, T1টা হচ্ছে T2 এর চাইতে বড়। সো এইটুকু কথাবার্তা আমাদেরকে বলে দিছে। এখন বলছে যে ধরেন তাপ শক্তি গমন করবে, কি গমন করবে? তাপ শক্তি। সো তাপ শক্তি যদি এরকম উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে আসতে চায়, তাপ শক্তি যদি এরকম উচ্চ তাপমাত্রা থেকে, কিউ দিয়ে আমরা কি বুঝাই? কিউ দিয়ে আমরা বুঝাই হচ্ছে তাপ শক্তি। কিউ দিয়ে আমরা কি বুঝাই? কিউ দিয়ে আমরা বুঝাই হচ্ছে তাপ শক্তি। সো তাপ শক্তি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে আসবে, এই আশাটা হবে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। এই আশাটা কিরকম হবে? এই আশাটা হবে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, নিজে নিজেই তাপ শক্তি চলে যাবে, নিজে নিজেই হচ্ছে তাপ শক্তি চলে যাবে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। তাপ শক্তির যেই গমনটা হবে, সেই তাপ শক্তির গমনটা কি হবে? তাপ শক্তির গমনটা হবে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, তাপ শক্তিটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। অন্যদিকে অন্যদিকে এত পণ্ডিত কে রে? এই পণ্ডিত, তোর কার্ণ বানান ভুল হয়েছে, তোর পড়ালেখা ঠিক মতো হচ্ছে না, তুই আমার সাথে থাক, কার্ণ পড়াইতে দেরি আছে। ঠিক আছে, আমি তোর নাম বললাম না। তো এবার আমাকে বলছে যদি উল্টাটা ঘটাইতে হয়, উল্টাটা ঘটাইতে হয় মানে কি? উল্টাটা ঘটাইতে হয় মানে যদি নিম্ন তাপমাত্রা থেকে, যদি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে আমি তাপ শক্তিকে পাঠাইতে চাই, তো এইভাবে তাপ শক্তি সচরাচর যাইতে চায় না। নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে তাপ শক্তি সচরাচর যাইতে চায় না, যায় না, যায় না, কিন্তু বিশেষ প্রক্রিয়ায় পাঠানো সম্ভব। তো এই যে বিশেষ প্রক্রিয়ায় পাঠানো সম্ভব, এই বিশেষ প্রক্রিয়ায় পাঠানোর জন্য কি লাগে? এই বিশেষ প্রক্রিয়ায় পাঠানোর জন্য বাহ্যিক কৃত কাজ লাগে। এই বিশেষ প্রক্রিয়ায় পাঠানোর জন্য কি লাগে? এই বিশেষ প্রক্রিয়ায় পাঠানোর জন্য বাহ্যিক কৃত কাজ লাগে। তাইলে আমরা তাপ শক্তির আদান প্রদান নিয়ে, এখানে ব্যাপনের কোনো সম্পর্ক নাই। সবাই কেন ব্যাপন বলতেছেন আমি ঠিক জানি না, বিষয়টা ব্যাপনের সাথে রিলেটেড কিছু না, জিনিসটা তাপের গতি প্রকৃতির সাথে রিলেটেড। দয়া করে এখানে ব্যাপনের দিকে যাওয়ার দরকার নাই। আর মাইশা, তাপ শক্তি যায়, শক্তি, তাপ শক্তি, তাপমাত্রা কখনো যাইতে পারে না, তাপমাত্রা কখনো যাইতে পারে না। তাপমাত্রা হচ্ছে যে কোনো একটা বস্তুর কন্ডিশন, কন্ডিশন ওর অবস্থা বুঝায়, যে ওর তাপমাত্রা এত বেশি বা কম কিছু একটা। তাপমাত্রা হচ্ছে একটা এই একটু বাইর করো তো, এই ডিজে ফাহিমের ফোন নাম্বারটা বাইর করা যায় নাকি? একটু দেখো তো, আমি খুব আগ্রহী। ঠিক আছে, সাজ্জাতুল, ফিজিক্স ক্লাস মনোযোগ দিয়ে করেন, মনোযোগ দিয়ে আমরা যেটা বলি সেটা শুনেন, তাইলেই ফিজিক্স জিনিসটা সহজ হবে। ঠিক আছে, আচ্ছা।
সো যেটা বললাম, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে আসবে স্বতঃস্ফূর্ত ভাবে, এই জিনিসটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে, এখানে কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে যাবে না, এটা সচরাচর কখনো যাইতে চায় না। সো এটার জন্য কি লাগবে? এটার জন্য হচ্ছে বাহ্যিক কাজ লাগবে, বাইরে থেকে একটা শক্তি সরবরাহ করতে হবে। বাইরে থেকে কি করতে হবে? বাইরে থেকে হচ্ছে একটা শক্তি সরবরাহ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল হচ্ছে এক ধরনের কথাবার্তা, এইটা হচ্ছে এক ধরনের কথাবার্তা গেল। এবার আমরা চলে আসি আরেক ধরনের কথাবার্তায়। আরেক ধরনের কথাবার্তায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোন তাপ ইঞ্জিনের, এখান থেকে এক ধরনের কথাবার্তা শেষ। আমরা পরে বিবৃতিগুলো পড়বো, দেখবো, জানবো, সব ঠিক আছে, বাট এখান থেকে আমরা জাস্ট তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আইডিয়াটা নিয়ে নিচ্ছি। এইটা ঘটে, এইটা ঘটে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেইটা হচ্ছে পৃথিবীর কোন তাপীয় ইঞ্জিন 100% এফিসিয়েন্সিতে কাজ করতে পারবে না। কোন তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হবে না? তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হবে না। তার মানে হচ্ছে গৃহীত তাপ শক্তি, গৃহীত তাপ শক্তি সম্পূর্ণরূপে, গৃহীত তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব না। মানে যতটুকু তাপ শক্তি সংগ্রহ করছে বা যতটুকু তাপ শক্তি শোষণ করছে সেই সম্পূর্ণটাকে কাজে রূপান্তর করা যাবে না। তার মানে এফিসিয়েন্সি কি হবে না? এফিসিয়েন্সি কখনো 100% হবে না। এফিসিয়েন্সি কখনো কি হবে না? এফিসিয়েন্সি কখনো 100% হবে না। সো ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার। মানে কেন হবে না? কারণ শক্তি যেইটুকু শোষণ করছে তার মধ্যে কিছুটা পরিমাণ শক্তি অবশ্যই সিস্টেমটা চালানোর কাজে লস হয়ে গেছে, লস হবে, হিট এনার্জি লস হবে। শক্তি 100% কখনোই কাজে রূপান্তর করা সম্ভব না, এটা কোনো ইঞ্জিনের পক্ষেই এই জিনিসটা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠে নাই, আদতেও কোনোদিন হবে না, কারণ লস থাকবেই। ঠিক আছে, সবচাইতে বড় আমাদের যে মেকানিক্যাল লসটা হয় সেই লসটা হয় হচ্ছে কিসের কারণে? ফ্রিকশনের কারণে। ফ্রিকশন, যে কোনো ইঞ্জিন, যে কোনো মেকানিক্যাল ডিভাইস, সেটার ভিতরে একটা ফ্রিকশন থাকবেই। করল কবজা মেশিন, নাট বল্টু, এরা আগে পিছে যাবে, এদের রোটেশনাল মোশন থাকবে, উপরে নিচে উঠবে। তো এই জায়গায় ফ্রিকশনাল লস হবে, ঘর্ষণ বলের কারণে শক্তির অপচয় হবে। তো এই জন্য সম্পূর্ণ শক্তিকে কখনো কাজে রূপান্তর করা সম্ভব হবে না। ঠিক আছে? সাফিয়ান খুবই আউট অফ দ্য বক্স কোশ্চেন করছেন, খুবই আউট অফ দ্য বক্স কোশ্চেন করছেন। ঠিক আছে, আসি সামনের দিকে আগাই। এই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একরকম আইডিয়া আমরা পাইলাম। এখন এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আমরা চারজন বিজ্ঞানীর চারটা বিবৃতি পাবো। চারজন বিজ্ঞানীর চারটা বিবৃতি পাবো। এই চারটা বিবৃতির মান আমরা কি করব? আমরা হচ্ছে একদম লাইন বাই লাইন আমাদের মুখস্থ করতে হবে। সেইখানে আসলে এই কথাটাই বলা হয়েছে, এই কথাটাই ঘুরে ফিরে বলা হয়েছে, এই কথাগুলাই ঘুরে ফিরে বলা হয়েছে। ঠিক আছে, তো আসেন আমরা এই কথাগুলা একটু বিশদভাবে দেখি। তার মানে গৃহীত তাপ শক্তি গ্রেটার দেন বর্জিত তাপ শক্তি না, নট নেসেসারিলি। গৃহীত তাপ শক্তি বর্জিত তাপ শক্তির চাইতে বেশি হবে সামাদ, এরকম কোনো ব্যাপার নাই, এরকম কোনো ব্যাপার নাই। সামাদ স্প্যামিং করো না, আর স্প্যামিং করো না। আমার কথা হচ্ছে গৃহীত তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না, গৃহীত তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না। ঠিক আছে, ওকে ফাইন। যদি সব যন্ত্র ম্যাগনেট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, হ্যাঁ, যদি সব যন্ত্র ম্যাগনেট দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তো ইলেকট্রোম্যাগনেট হইতে পারে।
ইলেকট্রোম্যাগনেট আসতে পারে, সেখানেও রোটেশনাল মোশন বা যে কোনো মোশনে গেলেই ফ্রিকশন হবে, ফ্রিকশনাল লস হবেই। বড় হন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, ফ্রিকশনাল লস ছাড়া যন্ত্র বানাইতে যদি পারেন তাইলে আপনার নোবেল প্রাইজ ঠেকায় কে? ঠিক আছে, আচ্ছা সামনে আগাই। প্রথমে যে বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস সাহেব। সো ক্লসিয়াসের বিবৃতি আমরা দেখতে পাচ্ছি। সো ক্লসিয়াসের বিবৃতিতে কি বলা হয়েছে? ক্লসিয়াসের বিবৃতিতে বলা হয়েছে, সবাই বিবৃতিটা একটু দেখে ফেলি। বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হইতে, এই যে খেয়াল করো, নিম্ন উষ্ণতার বস্তু হইতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়। তো দেখেন কোনটার কথা বলছে, এই যে এইটার কথা বলছে যে T2 থেকে T1 এর দিকে তাপ শক্তি যাবে, T2 থেকে T1 এর দিকে তাপ শক্তি যাবে, এইটার জন্য বাইরের শক্তির সাহায্য ছাড়া এটা হবে না। তো বাইরের শক্তির কি লাগবে? বাইরের শক্তির সাহায্য লাগবে। তার মানে হচ্ছে বাহ্যিক শক্তি লাগবে, বাহ্যিক কাজ লাগবে। বাহ্যিক শক্তি, বাহ্যিক কাজ দুইটা একই কথা। তো বাহ্যিক শক্তি যদি থাকে তখন নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তু, কে কে মহান ভদ্রলোক? কে মহান ভদ্রলোক? ও মাই গড, দেখতেও পারলাম না, কথাও বলতে পারলাম না। এই গুড, ভেরি গুড। মাইশা এই জায়গায় একটা ভালো কথা বলছে, সেটা হচ্ছে প্রদত্ত শক্তি বা গৃহীত শক্তি কৃত কাজের চাইতে বেশি হবে। প্রদত্ত শক্তি বা গৃহীত শক্তি কি হবে? প্রদত্ত শক্তি বা গৃহীত শক্তি কৃত কাজের চাইতে বেশি হবে। নিউক্লিয়ার বিক্রিয়ায় তাপ সম্পূর্ণ রূপান্তর হয়। নিউক্লিয়ার বিক্রিয়ায় তাপ কেন রূপান্তর হবে? নিউক্লিয়ার বিক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে তাপ শক্তি পাওয়া যায়। নিউক্লিয়ার বিক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে ওখানে তাপ শক্তি না বলে ওইটাকে আমরা নিউক্লিয়ার এনার্জি বলি, ওইটাকে আমরা নিউক্লিয়ার এনার্জি বলি। মহাবিশ্ব তো ফিকশন নাই, মহাবিশ্বে তো ফ্রিকশন নাই, সেখানে সম্পূর্ণ কাজ ব্যবহার হতে পারে না। ওরে বাবা, জানি না, মানে মহাবিশ্বের প্রসারণের সাথে আসলে কাজের সম্পর্কটা আমি এখনো জানি না বস। মানে মহাবিশ্বের প্রসারণের সাথে কাজ কিভাবে রিলেটেড, সেই ব্যাপারটা এখনো আমার জানা নাই। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে চলে আসি হচ্ছে প্লাঙ্কের বিবৃতি। প্লাঙ্কের বিবৃতি কি বলছে? প্লাঙ্কের বিবৃতি বলছে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরাম ভাবে কাজে পরিণত করবে, অবিরাম ভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস এখানে যেই কথাটা বলতে চাইছে সেইটা হচ্ছে কোনো তাপ শক্তি বর্জন করবে না, কোনো তাপ শক্তি বর্জন করবে না, এমন ঘটা সম্ভব না, এমন ঘটা সম্ভব না। এই যে নিচের লাইনটা খেয়াল করেন, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরাম ভাবে কাজে রূপান্তর করবে, অবিরাম ভাবে কাজে রূপান্তর করবে, কিন্তু পরিবেশের কোনো কি করবে না? পরিবর্তন করবে না। সো পরিবেশের পরিবর্তন মানে কি? এই যে কোনো একটা ইঞ্জিন তাপ শক্তি বর্জন করে, এই তাপ শক্তি বর্জন করে কোথায়? তাপ শক্তি বর্জন করে হচ্ছে পরিবেশে। তাপ শক্তি বর্জন করে কোথায়? তাপ শক্তি বর্জন করে হচ্ছে পরিবেশে। সো তখন পরিবেশে একটা বর্জিত তাপ শক্তি যায়। সো কোনো তাপ শক্তি বর্জন করবে না, এমন ঘটা সম্ভব নয়। তার মানে এখান থেকে আমরা এইটাও বলতে পারি যে যদি এইরকম হয় যে গৃহীত তাপ শক্তি, যদি এইরকম হয় যে গৃহীত তাপ শক্তি যদি Q1 হয়,
কৃত কাজ যদি ডব্লিউ হয় তাহলে Q1 ইজ গ্রেটার দেন ডব্লিউ। Q1 কি হবে? Q1 গ্রেটার দেন ডব্লিউ হবে এবং কর্মদক্ষতা ইটা ইজ নট ইকুয়ালস টু কি হবে? ইটা ইজ নট ইকুয়ালস টু হবে হচ্ছে 100%। তার মানে গৃহীত তাপশক্তি সবসময় কৃত কাজের চাইতে কি হবে? গৃহীত তাপশক্তি সবসময় কৃত কাজের চাইতে বেশি হবে। সম্পূর্ণ তাপশক্তিকে কখনো কাজে রূপান্তর করতে পারবে না। গেল হচ্ছে প্লাঙ্কের বিবৃতি। এই প্রতিটা বিবৃতি অ্যাজ ইট ইজ লাইন বাই লাইন বিজ্ঞানীদের বিবৃতি অনুযায়ী, ওনাদের বর্ণনা অনুযায়ী তোমাকে পরীক্ষায় লিখতে হবে। সো বিজ্ঞানীর নাম ধরে বিবৃতিগুলো মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, আবজাব কথা বলো না প্লিজ। এরপরে চলে আসি কেলভিনের বিবৃতি। কোন বস্তুকে, এখানেও একই কথা, খেয়াল করেন, কোন বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। তার মানে এখানেও একই কথা বলছে যে এইটা যদি T2 হয়, এইটা যদি T1 হয়, এবং যদি এরকম হয় যে T1 ইজ গ্রেটার দেন হচ্ছে T2, তাহলে এই T2 থেকে T1 এর দিকে তাপ শক্তি যাবে। এই তাপ শক্তির গমন কিউ, এই তাপ শক্তির গমন কি হবে না? এই তাপ শক্তির গমন স্বতঃস্ফূর্ত হবে না। এই তাপ শক্তির গমন কি হবে না? এই তাপ শক্তির গমন স্বতঃস্ফূর্ত হবে না, ঠিক আছে? শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব হবে না। শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব হবে না, তার মানে এই জায়গায় স্বতঃস্ফূর্ত তো নয়ই। স্বতঃস্ফূর্ত তো নয়, এখন স্বতঃস্ফূর্ত না হইলে আমরা কি করতে পারি? স্বতঃস্ফূর্ত না হইলে আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে এই জায়গায় বাহ্যিক কাজ করতে হয় বা বাহ্যিক কাজ দিতে হয়, বাহ্যিক কাজ দিতে হয় বা বাহ্যিক কাজ করতে হয়, ঠিক আছে? এই গেল হচ্ছে কেলভিনের বিবৃতি, এই গেল হচ্ছে কেলভিনের বিবৃতি, ঠিক আছে? আচ্ছা তাহসিন, কোন জায়গাটা বুঝাইস নাই? এগুলো বইতে দেওয়া আছে, এই জিনিসগুলো বইতে দেওয়া আছে, ইভেন আমাদের অ্যানোটেড স্লাইডেও থাকবে। লেখাটা অনেক বেশি জরুরি না, বাট তুমি বুঝে নাও, এটা অনেক বেশি জরুরি, বুঝে নেওয়াটা জরুরি। বিবৃতিগুলো মুখস্থ করতে হবে আপনার। আচ্ছা, কৃতকাজ আর তাপ শক্তি দুইটা আলাদা রাশি। ব্যাপারটা হচ্ছে এইটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ে ফেলছি। এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ে ফেলছি যে তাপ শক্তিকে যদি কাজে রূপান্তর করা যায় বা কাজকে যদি তাপ শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে কাজ এবং তাপ শক্তি একে অপরের সমানুপাতিক। কাজ এবং তাপ শক্তি কি হয়? কাজ এবং তাপ শক্তি একে অপরের সমানুপাতিক হয়, ঠিক আছে? কাজ এবং তাপ শক্তি একে অপরের সমানুপাতিক। এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা। আচ্ছা, বাহ্যিক কাজের উদাহরণ দেন। বাহ্যিক কাজের উদাহরণ একটা খুব ভালো এক্সাম্পল এরকম হইতে পারে যে, মনে করেন আপনার বাসায় একটা রেফ্রিজারেটর আছে। সবাই এই এক্সাম্পলটা শুনেন, এই এক্সাম্পলটা শুনেন যে আপনার বাসায় কি আছে? আপনার বাসায় একটা রেফ্রিজারেটর আছে, বা আপনি বাইরে বাজার থেকে, দোকান থেকে খুব দামি ব্র্যান্ডের একটা রেফ্রিজারেটর কিনে আনছেন। এখন রেফ্রিজারেটর কিনে এনে আপনি খুব খুশি, আপনি এটার ভিতরে পানির বোতল, ঠিক আছে, ফল, ফ্রুট, মিষ্টি, পুডিং, পায়েস, সব খানা দানা ঢুকাই দিচ্ছেন, ঠিক আছে? এরপরে ৩-৪ ঘন্টা পরে আপনি এসে ফ্রিজের ডালা খুললেন, দরজা খুললেন, আপনি দেখলেন যে খাবারগুলা ঠান্ডা হয় নাই। যে এই যে আপনি ৬০-৭০ হাজার টাকা, ৮০ হাজার টাকা দিয়ে বা ১ লাখ টাকা দিয়ে আপনি একটা দামি ফ্রিজ কিনছেন, সেই ফ্রিজটা খাবারটাকে নিজে নিজে ঠান্ডা করতে পারতেছে না। কি করতে হচ্ছে? এই ফ্রিজের মধ্যে বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে হচ্ছে। ফ্রিজের মধ্যে কি দিতে হচ্ছে? ফ্রিজের মধ্যে বিদ্যুৎ শক্তি দিতে হচ্ছে। ফ্রিজের মেকানিজমটা এরকম যে এই ফ্রিজটা নিজে নিজে খাবারের কাছ থেকে তাপ শক্তি শোষণ করে, তুমি জাস্ট এই জিনিসটা চিন্তা করো, এই জিনিসটা চিন্তা করো যে T1 ইজ লেস দেন T2। সো আমি ধরে নিলাম যে এই T2টা কোথায়? এই T2টা হচ্ছে ফ্রিজের ভেতরে।
এই T2টা কোথায়? এই T2টা হচ্ছে ফ্রিজের ভেতরে, আর এই T1টা কোথায়? এই T1টা হচ্ছে বাইরে বা পরিবেশে বা রুমের ভিতরে আর কি। এটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা, বাইরের তাপমাত্রা। এখন তুমি যেই ফ্রিজটা কিনছো, ফ্রিজ এই একই কাজই করে। কি কাজ করে? ফ্রিজ হচ্ছে খাবারের ভিতর থেকে তাপ শক্তি শোষণ করে বাইরে পাস করে। এখন ফ্রিজের ভেতরটা কিরকম? ফ্রিজের ভেতরটা হচ্ছে ঠান্ডা। ফ্রিজের ভেতরটা কি? ফ্রিজের ভেতরটা হচ্ছে কমপ্লিটলি ঠান্ডা, কিন্তু বাইরেরটা কি? গরম। সো তাপ শক্তি গরম থেকে ঠান্ডার দিকে আসার কথা না? তাপ শক্তি আসার কথা কোন দিকে? তাপ শক্তি আসার কথা গরম থেকে ঠান্ডার দিকে, মানে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ শক্তি আসবে। এইটাই হওয়ার কথা। কিন্তু তুমি যে ফ্রিজ কিনছো, ফ্রিজ কি ওভেন? তুমি কি এখানে খাবার গরম করতে দিছো? না, তুমি তো চাইতেছো যে এইটার ভিতর থেকে হাইড্রেশন গুলা বা পানিটাকে শোষণ করে নিয়ে এটাকে রেফ্রিজারেট করতেছি, কারণ এটা 2-3 দিন আমি সংগ্রহ করতে চাই। সো এই ফ্রিজের ভিতরে আমি আসলে তাপ শক্তিটাকে পাঠাইতে চাচ্ছি, তাপ শক্তিটাকে পাঠাইতে চাচ্ছি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে। তো এই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে ও নিজে নিজে যাবে না। এইটার জন্য আলাদা করে ওকে ফিড করা লাগবে, শক্তি দেওয়া লাগবে, বা সহজ কথায় বৈদ্যুতিক শক্তি সরবরাহ করা লাগবে। এই যে ঘটনাটা ঘটতেছে এখানে, এই কাজটাই হইছে। পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে, ফ্রিজের ভেতরটা কি পরিপার্শ্বের তুলনায় শীতল, অধিকতর শীতল করে এর ভিতরের খাবারগুলাকে আমি কি করতেছি? আরো শীতল করতেছি। তো এই অধিকতর শীতল করে অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না, বাহ্যিক কাজ লাগবে। ঠিক আছে, ওকে। বৈদ্যুতিক সংযোগ না দেওয়ার আগে এখানে তো এমন না যে ফ্রিজ নর্মাল টেম্পারেচারে, তুমি চিন্তা করো যে কোনো মোমেন্টে, যে এই মুহূর্তে তুমি ফ্রিজের ডালা খুললা, তো এই মুহূর্তে ফ্রিজের ডালা খুললে কি ফ্রিজের ভেতরটা ঠান্ডা। সো ফ্রিজের ভেতরে যদি তুমি খাবার রাখো, এই খাবারটা তো আছে নিম্ন তাপমাত্রায়। খাবারটা কোন তাপমাত্রায় আছে? খাবারটা আছে নিম্ন তাপমাত্রার একটা রিজার্ভারের ভিতরে, আর বাইরের তাপমাত্রা হচ্ছে উচ্চ তাপমাত্রা। সো এই নিম্ন তাপমাত্রা থেকে তাপ শক্তি শোষণ করে বাইরের উচ্চ তাপমাত্রায় পাঠাইতে হবে। এইটা নরমালি করা পসিবল না, এটার জন্য এক্সটার্নাল ওয়ার্ক দরকার, বাহ্যিক কাজ দরকার। ঠিক আছে, ওকে। এইটা জাস্ট আইডিয়া রাখলাম আর কি, আমরা কথাটা এরকম। আচ্ছা, লাস্ট চলে আসি। আমরা 3টা বিবৃতি দেখছি। ফার্স্টে দেখছি হচ্ছে ক্লসিয়াস সাহেবের বিবৃতি, এরপরে দেখছি প্ল্যাঙ্কের বিবৃতি, এরপরে দেখছি কেলভিনের বিবৃতি, আর লাস্টে আমাদের জন্য ছোট্ট করে বিজ্ঞানী কার্নোর একটা বিবৃতি দিয়ে দেওয়া আছে। কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে, দেখো খুব সলিড কথা বলছে বস, কোনো গ্যাঞ্জামের দিকে যায় নাই। বস কি বলছে? বস বলছে নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে, নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তার মানে খুব সিম্পল কথা, এখান থেকে এইটা বলে দিছে Q1 ইজ গ্রেটার দেন হচ্ছে ডব্লিউ। তার মানে কি? তার মানে হচ্ছে গৃহীত তাপ শক্তি, গৃহীত তাপ শক্তি ইজ গ্রেটার দেন হচ্ছে কৃত কাজ। গৃহীত তাপ শক্তি ইজ গ্রেটার দেন হচ্ছে কৃত কাজ। তার মানে এফিসিয়েন্সি ইজ নট ইকুয়ালস টু হচ্ছে 100%। এফিসিয়েন্সি ইজ নট ইকুয়ালস টু 100%। আর এখান থেকে আরেকটা ছোট্ট কথা আমরা জেনে রাখতে পারি, পরে গেলে আমাদের কাজে লাগবে, বা এখনই যদি জেনে রাখি আমাদের লস নাই। কি কথা ভাইয়া? কথাটা হচ্ছে, ধরো শোষণ করছে কত, গ্রহণ করছে কত? গ্রহণ করছে হচ্ছে Q1। গ্রহণ করছে কত? গ্রহণ করছে হচ্ছে Q1। আর কাজ করছে কতটুকু? কাজ করছে হচ্ছে ডব্লিউ। তাহলে বর্জন করছে কতটুকু বলেন তো? কতটুকু তাপ শক্তি বর্জন করছে? গ্রহণ করছে Q1, কাজ করছে ডব্লিউ, তাহলে বর্জন করছে কতটুকু তাপ শক্তি? বর্জন করছে কতটুকু তাপ শক্তি? মাহি ইসলাম, বাচ্চা লোক, আসসালামু আলাইকুম। সবাই শুনো, মাহি এখন ভাত খাইতে যাবে, তো আমাদের ক্লাসটা ব্রেক।
মাহি ভাত খাইতে যাবে, এই জন্য আমাদের ক্লাসটা 15 মিনিট ব্রেক। তোমরাও দেখো কিছু করা যায় কিনা, ঠিক আছে? তাহলে বর্জিত তাপ শক্তি, থ্যাংক ইউ সবাইকে। বর্জিত তাপ শক্তি সমান কি বলতে পারি? বর্জিত তাপ শক্তি, বর্জিত তাপ শক্তি Q2 সমান সমান হচ্ছে Q1 মাইনাস ডব্লিউ। বর্জিত তাপ শক্তি Q2 সমান সমান হচ্ছে Q1 মাইনাস ডব্লিউ, ঠিক আছে? ওকে ফাইন। এত এত গবেষকদের নাম, হ্যাঁ এত এত বিজ্ঞানীরাই একসাথে গবেষণা করছেন। সো কিউ, আরে ডব্লিউ মাইনাস কিউ হবে না। আয় হায়, কে লিখছেন এইটা? মায়েদা আক্তার। ডব্লিউ মাইনাস কিউ কখনো হবে না, কারণ Q1 তো সবসময় বড়। Q1 is always greater than W. গৃহীত তাপ শক্তি সবসময় কৃতকাজের চাইতে বড় হবে। গৃহীত তাপ শক্তি সবসময় কি হবে? গৃহীত তাপ শক্তি সবসময় কৃত কাজের চাইতে বড় হবে। পরিপার্শ্ব বলতে বোঝায় আপনার পরিবেশ, আপনার চারপাশ, এনভায়রনমেন্ট, আপনার রুম, আপনার বাসার আশেপাশ, এনভায়রনমেন্ট, চারপাশে আপনি যেটা দেখতেছেন সেইটাই হচ্ছে পরিপার্শ্ব, ঠিক আছে? কি ক্লসিয়াস আর কেলভিনের বিবৃতি কি অনেকটা একই? ক্লসিয়াস শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে অবিরাম শক্তি সরবরাহ পাওয়া সম্ভব নয়। আর হ্যাঁ হ্যাঁ একই, প্রায় কাছাকাছি, বাট আপনাকে দুইটা বিবৃতি আলাদা আলাদা মুখস্থ রাখতে হবে। আপনাকে বলছে হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি লিখতে, আপনি যদি কেলভিনের বিবৃতি লিখে বলেন ক্লসিয়াসেরটা এটার কাছাকাছি, ক্লসিয়াসেরটা এটার কাছাকাছি, তাইলে হবে না, ঠিক আছে? আপনাকে কেলভিনের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি দুইটাই আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন, আমরা এতক্ষণ পর্যন্ত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দুই ধরনের কথাবার্তা দেখলাম, পড়লাম, জানলাম। সো এরপরে গেলে আমরা দুই ধরনের তাপগতীয় প্রসেসের সাথে পরিচিত হব। এক ধরনের প্রসেসের নাম হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া। আর আরেক ধরনের প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। অপ্রত্যাগামী প্রক্রিয়া। সো এই প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার বৈশিষ্ট্যটা কি? সবাই একটু কথা শুনি। ফার্স্টে আমরা একটু কথা বলি হচ্ছে এই যে প্রত্যাগামী প্রক্রিয়াটা পাইছি, বা যেটাকে আমরা বলি হচ্ছে রিভার্সিবল প্রসেস। এই প্রত্যাগামী প্রক্রিয়াকে আমরা কি বলি? প্রত্যাগামী প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে রিভার্সিবল প্রসেস। সো নামটার ভিতরেই দেখেন রিভার্সিবল, রিভার্সিবল, রিভার্স করে আগের জায়গায় ফেরত আসে। শক্তি আর কাজ তো ইকুইভ্যালেন্ট সাদিদা তানজুর, শক্তি আর কাজ ইকুইভ্যালেন্ট না? শক্তির একক জুল, কাজের একক জুল, ঠিক আছে? ওকে, তো প্রত্যাগামী প্রক্রিয়ায় কি হয়? প্রত্যাগামী প্রক্রিয়ায় কোনো একটা তাপগতীয় সিস্টেম আবার আগের জায়গায় ফেরত আসে। আবার কি হয়? আগের জায়গায় ফেরত আসে। যেমন একটা এক্সাম্পল আপনাকে দেই, কিরকম এক্সাম্পল? সেটা হচ্ছে একটা বরফ, এক টুকরা বরফ আপনার গ্লাসের মধ্যে রাখা বা কোনো একটা জায়গায় রাখা। সো বরফটা রেখে দিছেন, এখন বরফটাকে রেখে দিলে কি হবে? বরফটা পরিবেশের চারপাশ থেকে তাপ শক্তি শোষণ করবে। তাপ শক্তি শোষণ করে, তাপ শক্তি শোষণ করে ও কি হবে? পানিতে পরিণত হবে। আরো তাপ শক্তি শোষণ করে শত বাষ্পীভবন ও হচ্ছে বাষ্পীভূত হয়ে যাবে। তো কথা হচ্ছে বরফ, আমরা বরফ আর পানির মধ্যে থাকি। বরফ তাপ শক্তি শোষণ করে কি হয়ে গেল? বরফ তাপ শক্তি শোষণ করে পানিতে পরিণত হইল। আবার পানিটা এই তাপ শক্তি বর্জন করলে কি হবে? পানিটা তাপ শক্তি বর্জন করলে আবার বরফে পরিণত হবে। সো এই যে প্রসেস, এই প্রসেসে শক্তির আদান প্রদান করলে একই বিন্দুতে আসা পসিবল, একই বিন্দুতে ফেরত আসা পসিবল। সো প্রত্যাগামী প্রক্রিয়া কি বলবো? প্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় আদি বিন্দুতে ফেরত আসা পসিবল, ফেরত আসা সম্ভব। যেই বিন্দুতে ছিলাম সেই বিন্দুতে ফেরত আসা সম্ভব। যেমন আমার কাছে বরফ ছিল, এই বরফ গলে কি হয়ে গেছে? বরফ গলে পানি হয়ে গেছে। সো এই যে বরফ গলে পানি হয়েছে, বরফ গলে পানি হয়েছে, এই প্রক্রিয়ায় কি হয়েছে? এই প্রক্রিয়ায় কিউ পরিমাণ তাপ শক্তি শোষিত হয়েছে।
কিউ পরিমাণ তাপ শক্তি কি হয়েছে, কিউ পরিমাণ তাপ শক্তি শোষিত হয়েছে। আবার পানি যদি ঠিক একই কিউ পরিমাণ তাপ শক্তি বর্জন করে, কিউ পরিমাণ তাপ শক্তি যদি ও বর্জন করে, তাহলে পানিটা কি হয়ে যাবে, পানিটা আবার বরফে পরিণত হবে। পানিটা আবার কি হবে, পানিটা আবার বরফে পরিণত হবে। সো যেতটুকু তাপ শক্তি শোষণ করছিল, কথা শুনো সবাই, যতটুকু তাপ শক্তি শোষণ করছিল ততটুকু তাপ শক্তি বর্জন করলে বরফটা পানি হবে, আবার পানিটা বরফ হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। অপ্রত্যাগামী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস, এখানে ঘটনাটা কি, এখানে ঘটনাটা হচ্ছে আগের অবস্থায় ফেরত আসে না। আগের অবস্থায় কি হয় না, আগের অবস্থায় ফেরত আসে না। এবং মজার ব্যাপারটা হচ্ছে যতগুলা বাস্তব তাপগতীয় প্রক্রিয়া আছে, যতগুলা বাস্তব তাপগতীয় প্রক্রিয়া আছে, সবগুলা বাস্তব তাপগতীয় প্রক্রিয়াই হচ্ছে ইরিভার্সিবল, একমুখী। সবগুলা বাস্তব তাপগতীয় প্রক্রিয়া কি, সবগুলা বাস্তব তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, সো এই যে ইরিভার্সিবল প্রসেস, এই যে যেমন একটা উদাহরণ আমাকে দিছে সাদিদা তানজুর, যেমন ধরেন একটা এক্সাম্পল কি হইতে পারে, একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে ডিম ভেঙে যাওয়া। ঠিক আছে, এই যে ডিম ভেঙে গেছে, ডিম যে ভেঙে গেল, ডিমটা আদি অবস্থা থেকে আপনি ফাটায় ফেলছেন বা ভাজি করছেন বা যাই করছেন বা হাত থেকে ছেড়ে দিছেন, এটা মাটিতে পড়ে ফেটে গেছে। তো এই যে ডিমটা ফেটে গেছে বা ভেঙে গেছে, এই ডিমটাকে আপনি তার আগের অবস্থায় ফেরত আনতে পারবেন না। আগের অবস্থায় আপনি কি করতে পারবেন না, আগের অবস্থায় আপনি ফেরত আনতে পারবেন না, এইটাকে কখনো আগের অবস্থায় ফেরত আনা যায় না। বা মনে করেন ঘর্ষণ বলের কারণে, ঘর্ষণ বলের কারণে, ঘর্ষণ বলের কারণে ব্যয়িত শক্তি, ঘর্ষণ বলের কারণে যেই শক্তিটা ব্যয় হয়ে যায় সেই শক্তিটাকে আর কখনো ফেরত পাওয়া যায় না। ঘর্ষণ বলের কারণে যেই শক্তিটা, এই শক্তিটাকে কখনো আগের অবস্থায় ফেরত আনা যায় না। এটাকে বলা যায় কি, অপ্রত্যাগামী প্রক্রিয়া। তো এই হচ্ছে দুই ধরনের প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। এই সমস্ত প্রত্যাগামী প্রক্রিয়া নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো এবং চমৎকার সব মানে অ্যান্সার আসতেছে আমার কাছে। যেমন মন ভেঙে যাওয়া, মন ভেঙে যাওয়া এটা নাকি একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। আরেকজন লিখছে ব্রোকেন হার্ট। ঠিক আছে, তাল থেকে পিঠা বানানো। এখন আমি বলি ভাত, চাল ফুটায় ভাত রান্না করা, চাল ফুটায় আপনি ভাত রান্না করছেন, তো আপনি কি এই ভাতটাকে আর কখনো চাল বানাইতে পারবেন? পারবেন না। তো এই যে এনাম ভাই মানে তাল ফেলানোর কথা কতজন যে বলছে, এনাম ভাইয়ের তাল যখন কারো পিঠে পড়ে, হ্যাঁ এনাম ভাই যখন কারো পিঠের উপর তাল ফেলে, সেই তাল কি আর কখনো গাছের উপর ফেরত যায়? ফেরত যায় না। এই যে আদি অবস্থায় ফেরত যায় না, এইটাকেই বলে হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। ঠিক আছে, আরেকজন আসছে, ওর বোধহয় মাথায় চুল পড়ে যাচ্ছে। ঠিক আছে, ও লিখছে চুল পড়ে যাওয়া একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, ঘর্ষণ বলের কারণে কোনো শক্তি অন্য কোনো শক্তি হবে না, না, ঘর্ষণ বলের কারণে শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় যখন একটা তলের উপর দিয়ে আরেকটা তল গতিশীল হয়। একটা তলের উপর দিয়ে যখন আরেকটা প্লিজ তাফসিরুল ভাই এতটা ব্রুটাল হওয়ার দরকার নাই প্লিজ। ভাত শুকালে চাপ হয়, আর কিছু বস, ভাত রোদে দিলে চাউল হয়, অস্থির। আর মিসবাউদ্দিন, মিসবাউদ্দিন নামে এক লিজেন্ড, সেই 1953 সাল থেকে আমাকে কমেন্ট করেই যাচ্ছে, ভাইয়া বরফ গলতে এত সময় লাগে কেন? তো ব্যাপারটা এরকম যে বরফ যদি আপনি পানিতে দিয়ে দেন, বরফ যদি আপনি পানিতে দিয়ে দেন বরফ তাড়াতাড়ি গলবে। কিন্তু বরফ যদি জাস্ট আপনি গ্লাসের মধ্যে বরফ রেখে দেন কোনো পানি ছাড়া, তখন বরফ গলতে সময় বেশি লাগে। কারণ
বাষ্পের বা বাতাসের আপেক্ষিক তাপ এত বেশি না যে ও বরফকে দ্রুত গলাইতে পারে, কিন্তু পানির আপেক্ষিক তাপের পরিমাণ অনেক বেশি। এই জন্য পানি হচ্ছে খুব দ্রুত তাপ শক্তি শোষণ করে বরফকে গলায় ফেলতে পারে, কিন্তু বাতাসের আপেক্ষিক তাপ বা জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ এত বেশি হয় না যে ও এত দ্রুত বরফকে গলাইতে পারে। সো নর্মালি এক টুকরা বরফ আপনি যদি খালি রেখে দেন ওর গলতে যত সময় লাগবে, যদি এক টুকরা বরফকে আপনি পানির মধ্যে রাখেন ওই বরফটা দ্রুত গলে যাবে। ঠিক আছে, ওকে। আব্দুল্লাহ, বললাম তো ঘর্ষণ বলের কারণে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় এবং ওই তাপ শক্তিটা বেসিক্যালি লস হয়ে যায়। ঘর্ষণ বলের কারণে তাপ শক্তি পরিণত হয়, ঘর্ষণ বল থেকে তাপ শক্তি রূপান্তর হয়। ঠিক আছে, যখন ঘর্ষণ বল হয় তখন তাপ শক্তি রূপান্তর হয়। এখন এই তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তর করা পসিবল হয় না, অন্য কোনো শক্তিতে রূপান্তর করা যায় না, এটাই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুই ধরনের প্রক্রিয়া সম্পর্কে হালকা পাতলা করে আইডিয়া পাইলাম। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি প্রত্যাগামী প্রক্রিয়া। শুরুতেই এখানে কি দেখতে পাচ্ছি? শুরুতেই এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। তাহলে কি বলছে খেয়াল করি সংজ্ঞায়, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, যে প্রক্রিয়া কি করে, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়। সম্মুখবর্তী ও প্রত্যাবর্তী বা বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। এই যে কথাটা বলছে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, যতটুকু তাপ শক্তি বরফটা যতটুকু তাপ শক্তি শোষণ করছে এই পানিটা ঠিক ততটুকু তাপ শক্তি বর্জন করলে আবার বরফে পরিণত হবে। বরফটা যতটুকু তাপ শক্তি শোষণ করলে পানিতে পরিণত হবে, পানিটা ঠিক ততটুকু তাপ শক্তি বর্জন করলে বরফে পরিণত হবে। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা। এরপরে কি আছে? এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। সো এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কি বলা হয়েছে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় বলা হয়েছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফলের সমান ও বিপরীত হয় না, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। যেমন ঘর্ষণের কারণে হিট লস, ঘর্ষণের কারণে হিট লস। ইমতিয়াজ আহমেদ, কি বুগোনাই ভাইয়া, কি বুগোনাই, কি বুগোনাই? পানি বরফে, পানি নাকি বরফে কি হয়েছে? ডিম ভাঙার সাথে তাপের সম্পর্ক কি? ডিম ভাঙার সাথে তাপের সম্পর্ক কিছু নাই, আপনাকে অপ্রত্যাগামী প্রক্রিয়াটা বুঝাই দেওয়া হয়েছে। ইমতিয়াজ আহমেদ, আমি জিজ্ঞেস করছি কি বুঝিস নাই, আমি জিজ্ঞেস করছি কি বুঝিস নাই, কি বুঝিস নাই সেটা একটু বল। অল ক্লিয়ার না? কি বুঝেন নাই, কোন জায়গাটা বুঝেন নাই একটু বলেন, আমি বুঝাই দিচ্ছি। কোন জায়গাটা বুঝেন নাই একটু বলেন। সাদিয়া, বুঝতে পারছিস সব? আলহামদুলিল্লাহ। বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, এই জন্য বরফ পানিতে ভাসে, এই জন্য বরফ পানিতে ভাসে। না না ওবায়দুল কাদের, আমি এই ধরনের অনুরোধ করি না, এই ধরনের অনুরোধ করা আমি অনেক আগে বাদ দিয়েছি। আপনারা ক্লাস করেন, আপনারা পড়ালেখা ঠিক মতো বুঝেন, ঠিক মতো প্র্যাকটিস করেন, সেইটাই আমার
চাওয়া পাওয়া, এর বেশি আমার কোনো চাওয়া পাওয়া নাই। ঠিক আছে, আপনারা ভালো রেজাল্ট করবেন, আপনারা A+, গোল্ডেন A+ পাবেন, আপনারা বোর্ড পরীক্ষায় কাঁপাবেন, আপনারা বুয়েট, ঢাবি মেডিকেলে চান্স পাবেন, তখন আমি নিজে শতপ্রণোদিত হয়ে ওই যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদেরকে নিয়ে পোস্ট করব, হাঁক ডাক দিব। ঠিক আছে, আপনাদের সাথে ছবি তোলার জন্য আমি তখন আমরা তখন ব্যাকুল হয়ে থাকবো। এই যে আমাদের ছেলেটা, এই যে আমাদের মেয়েটা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল, অ্যাডমিশন প্রোগ্রামে ছিল, এখন চান্স পাইছে বুয়েটে, ডিএমসিতে, ঢাকা ভার্সিটিতে, তখন দেখবি আমরা কি করি। ঠিক আছে, ওকে, আগের স্লাইডটা একটু দেন। এই নেন, আগের স্লাইডটা একটু দিলাম, এই নেন আগের স্লাইড। আচ্ছা, লাস্ট আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা পর্যন্ত আমরা পড়বো। ভাইয়া আমার কমেন্টটা একটু পড়েন। পড়লাম, অনেকবার প্লিজ বলছেন, পড়ছি বস। ঠিক আছে, ওবায়দুল কাদেরের লড়ান দেন, কি যে তোরা করস, কি যে তোরা কর। আরেকজন সজীব, ঠিক আছে, কি যে মানে একটা মানুষের নাম, ঠিক আছে, ওবায়দুল কাদের, আমি জানি না মানে ওর নাম আসলে ওইটা কিনা, মানে হইলে ও মানে কি পরিমাণ চাপে যে আছে লোকটা, অদ্ভুত অদ্ভুত। না না, এনট্রপি আজকে পড়াবো না, এনট্রপি পড়াইতে দেরি আছে, এনট্রপিতে পড়াইতে দেরি আছে। ঠিক আছে, এনট্রপি পড়াইতে দেরি আছে। এই হইছে এই পৃষ্ঠার কাহিনী। ওকে, অনেক চাপ, ক্লাস শেষ না, ক্লাস শেষ হবে, এই পৃষ্ঠাটা আমরা একটু পড়ে দেখি, এই পৃষ্ঠাটা আমরা একটু পড়ে দেখি। আচ্ছা, এখানে একটা কাদের ভাই পালায় নাই, মানে দুষ্ট, প্রচন্ড দুষ্ট, প্রচন্ড দুষ্ট। কে জানি একজন জিজ্ঞেস করছস যে আহ বরফ তো একটা কঠিন পদার্থ, মানে এটা আমরা হয়তো সবাই জানি যে বরফ পানিতে ভাসে। বরফ পানিতে ভাসে কেন? বরফ পানিতে ভাসে এই কারণে যে বরফের ঘনত্ব পানির ঘনত্বের চাইতে কম। কিন্তু কথা হচ্ছে বরফের ঘনত্ব আসলে কম কেন? বাই ডিন্ট অফ বিইং এ সলিড মেটেরিয়াল, তো কঠিন বস্তুর তো ঘনত্ব বেশি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বরফের ঘনত্বটা আসলে কম। সো বরফের ঘনত্বটা কম এই কারণে, কারণ এইটা ডিপেন্ড করে আসলে পানির আণবিক গঠন আর কাঠামোর কারণে। ঠিক আছে, পানির আণবিক গঠন আর কাঠামোর কারণে এই কাঠামোটিতে পানির অণুগুলি একে অপর থেকে কিছুটা দূরে দূরে অবস্থান করে, ফলে বরফের আণবিক গঠনের ঘনত্ব পানির চেয়ে কম। সহজে বললে, বরফের অণুগুলোর মধ্যে, বরফ যখন আসলে গঠিত হয় তখন ওই যে H2O অণুগুলা, ওরা সবাই খুব কাছাকাছি থাকে না, ওদের মধ্যে একটু দূরত্ব থাকে, ওদের মধ্যে ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা জায়গা থাকার কারণেই এদের মধ্যে আসলে কি হয়, ঘনত্বটা কম থাকে, ঘনত্বটা কম থাকে। বরফ সলিড মেটেরিয়াল হইলেও বরফের মধ্যে সবগুলা পানির অণু একদম ক্লোজলি কানেক্টেড থাকে না, এদের মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে। তো এই কারণে বরফের ঘনত্ব কম হয়। এই যে সাকিব বলছে আমি নাকি কেমিস্ট্রি পড়াচ্ছি, কি একটা অবস্থা। এই যে আরেকজন আসছে, সাদিকুর রহমান, ওবায়দুল কাদের বিদেশে পালিয়ে যাওয়া এটা কি অপ্রত্যাবর্তী ক্রিয়া? তো তো তোর, তোকে মারবো, তোকে মানে মানে বাটি চালান দেবো একদম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞা আসতে পারে, পার্থক্যগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো পার্থক্যগুলো এক লাইনে চলেন আমরা দেখে নেই। সো প্রত্যাগামী ক্রিয়া এবং অপ্রত্যাগামী ক্রিয়ার পার্থক্য কি? প্রত্যাগামী প্রক্রিয়া অতি ধীর প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। খুব ভালো কথা। প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ও একমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সিস্টেমে তাপগতীয় সাম্যাবস্থায় থাকে, এই প্রক্রিয়ায় সিস্টেম তাপগতীয় সাম্যাবস্থায় থাকে না। সো এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়ালেখা থাকুক। ভাই আজকে কি 3 তারিখ? সো এই হচ্ছে আমাদের আজকের পড়ালেখা। আসি আরো দুই চার ক্ষণ। ভাই এটা কি 2024 সাল? হ্যাঁ, অলমোস্ট 25, 24 সাল তো এই মাত্র আসছে, এই 24 সাল আসলো ভাই, 2 দিন পরে 25, মানে কি একটা অবস্থা, টাইম কিভাবে যাচ্ছে। এই নোমান, কি শুরু করছিস? ক্লাসের মধ্যে ছুটি দেন ভাত খাবো, এগুলা কোনো কথা নাকি? কথা নাকি এগুলা?
তারপর ক্ষুধা লাগছে পরে আবার এই কিসে, আচ্ছা তাই এন্ট্রপি নিয়ে গবেষণা করতে গিয়ে কেলভিন সুইসাইড করছিল? আমি এই জিনিসটা জানি না, তারা একটু দেখে নেই। তুমি এরকম এত বড় একটি কথা বললে, বিজ্ঞানী কেলভিন কি সুইসাইড করেছিল? গুড, এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়ালেখা ছিল। তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো, তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। না না, বিজ্ঞানী কেলভিন সুইসাইড করে নাই, বিজ্ঞানী কেলভিন সুইসাইড করে নাই। স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছিল 1907 সালে 17ই ডিসেম্বর। এই তো আমাদের আর 14 দিন পরে 17ই ডিসেম্বর তারিখে 76 বছর বয়সে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। বেসিক্যালি তার একটা ডিজিজ ছিল, সেটা হচ্ছে তার হার্ট কন্ডিশন ছিল, ঠিক আছে। তার হৃদযন্ত্রের কোনো একটা ডিজিজে সে আক্রান্ত ছিল, বাট সে সুইসাইড করে নাই, সে সুইসাইড করে নাই, ঠিক আছে। ইয়েস বস, চ্যাট জিপিটি ছাড়া আর কি বস? একজন আমারে জিজ্ঞেস করছে ভাই চ্যাট জিপিটি, হ্যাঁ ভাই ইয়েস, চ্যাট জিপিটি ছাড়া আর কি পসিবল, আর কি উপায় আছে এরকম তুরন্ত বেগে অ্যান্সার দিব। ওকে, সো নেক্সট দিন আজকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা কার্নো সাইকেল পড়বো কিনা বা কার্নো চক্র পড়বো কিনা, এই জিনিসপত্রগুলো জিজ্ঞেস করছে। সো আমরা কার্নো সাইকেল, কার্নো চক্র এই জিনিসপত্রগুলো নেক্সট ক্লাসে পড়বো। আব্দুল্লাহ, চমৎকার কোয়েশ্চেন, আসবে পরীক্ষায়, চমৎকার কোয়েশ্চেন। কি জানি মাহমুদুল্লাহ ভাই তোরা এখন একটা কড়া রিপ্লাই দিতে যাচ্ছে, কোনটা? চমৎকার প্রশ্ন, আসবে পরীক্ষায়, পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে না বস, এটা পরীক্ষায় আসবে তো, ঠিক আছে। আচ্ছা, তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে যতটুকু তাপ শক্তি শোষণ করলে একটা ধাপ অতিক্রম করছে, অতটুকু তাপ শক্তি বর্জন করলে আবার আগের জায়গায় ফেরত আসবে। তাপ শক্তি শোষণ এবং বর্জনের পরিমাণ হচ্ছে সেম। আচ্ছা, ইট টেকস সাম এনার্জি, মানে আমি জানি না আপনাদের কারো এরকম দুঃখ বিলাস আছে কিনা, আমার এরকম দুঃখ বিলাস নাই। আজকের ক্লাসেই দু একজন জিজ্ঞেস করছে বা মাঝে মধ্যে মানুষজন জিজ্ঞেস করে, মানে হাউ ডাজ আই বি ইন দ্য সেম মুড অল দ্য টাইম। ব্যাপারটা এরকম যে ধরেন আপনার খুব মানে জীবনে ক্রাইসিসের তো অভাব নাই, তোর জীবনে কিছু ক্রাইসিস আছে, আমার জীবনে কিছু ক্রাইসিস আছে, ওই শাহজাহান তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, ওনাদের জীবনেও কিছু না কিছু ক্রাইসিস ছিল। এই যে আমার পাইলট বসে আছে মাহমুদুল্লাহ ভাই, ওনার জীবনেও কিছু ক্রাইসিস আছে। এখন কথা হচ্ছে ক্রাইসিস তো থাকবেই, ঠিক আছে। আপনি চাইলেই দুশ্চিন্তা করতে পারেন, আল্লাহ কি যে করব বুঝতেছি না, অনেক পড়া বাকি, ইয়ার ফাইনাল চলে আসছে, সেকেন্ড পেপার পড়াচ্ছে, ফার্স্ট পেপার শেষ হয় নাই, কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছে, শিখতে কাজ শক্তি ক্ষমতা পড়াইলো না, আমি কি টেনশন তো করার অপশনের অভাব নাই আমার। আমি যদি এখন বলি আল্লাহ মাসের 3 তারিখ হয়ে গেল, বাড়ি ভাড়া কবে দিব, কারেন্টের বিল কত আসবে, মানে ভাতের চাল কিনতে হবে, ডিমের ডজন 150 টাকার বেশি, মানে আমার তো টেনশন এইটাই, ডিমের ডজন কেন 150 টাকা হবে, ডিমের ডজন 160 টাকা। আমি যদি এই চিন্তা করতে বসি আল্লাহ আমি তো শেষ, ডিম কিনতে কিনতে আমি ফকির হয়ে যাবো। সো টেনশন তুই করতে পারোস ভাই, এই যে টেনশন তুই করবি, টেনশন করার জন্য তোর কিছুটা শক্তি খরচ করতে হয়। আবার তুই যদি ভালোটা চিন্তা করস যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ পড়ালেখা করছি, কাজকর্ম করছি, ইনশাল্লাহ আমি ঠিকঠাক মতো লাইফের ধাপগুলো অতিক্রম করতে পারবো, পার হইতে পারবো, তো এটা হচ্ছে পজিটিভ চিন্তা। তো তোর দুশ্চিন্তা করার জন্য এক ধরনের শক্তি খরচ হয়, পজিটিভ চিন্তা করার জন্য এক ধরনের শক্তি খরচ হয়। সো কেন তুই দুশ্চিন্তা করবি, রেদার দেন তুই পজিটিভ চিন্তাটা কর। তুই তো ঠিকই পড়ালেখা করতেছিস বা করার চেষ্টা করতেছিস, বই খুলে বসছিস, খাতা কলম নিয়ে বসছিস, অনলাইনে ক্লাসও করতেছিস, তাহলে তুই কেন চিন্তা করবি হায় আল্লাহ আমার 1 তারিখ পরীক্ষা, আমি পরীক্ষায় কি লিখবো আল্লাহ, এটা তো চিন্তা করার দরকার নাই। বরং চিন্তাটা এটা হবে আল্লাহ আমি ঠিকঠাক মতো পড়তেছি, আমাকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখো, আমি যেন সঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, ঠিক আছে। তো ব্যাপারটা এইটাই, ইট টেকস সাম এনার্জি টু ওরি, ঠিক আছে, দুশ্চিন্তা করার জন্য সাম এনার্জি টু ওরি অ্যাজ ইট ডাজ টু বি পজিটিভ। ইউজ ইউর এনার্জি টু থিঙ্ক পজিটিভ, পজিটিভলি চিন্তা করতে পারেন, অ্যান্ড পজিটিভ থিংস উইল হ্যাপেন। ভাই কিচ্ছু না, শুধু ভালোটা চিন্তা করেন, পজিটিভলি চিন্তা করেন, ইনশাল্লাহ পজিটিভ ঘটনা, ভালো ঘটনা ঘটবে ইনশাল্লাহ, ঠিক আছে। দ্যাটস অল বাচ্চা লোক, আজকে পর্যন্ত
কালকে দেখা হবে ইনশাল্লাহ, কালকে বা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।